বাজে অবস্থা আজকে। বুঝতেছি না কি হচ্ছে এগুলো। না আসতেছে কমেন্টস, না আসতেছে ক্লাস। আজকে কোনো একটা ফেসবুকে কোনো একটা প্রবলেম মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে ফেসবুকের কোনো কিছু ডাউন করে রাখা হয়েছে। কিন্তু পলক কাকু তো জেলে, ডাউনটা করলো কে? নাকি মার্ক জাকারবার্গ করলো? হয় ফেসবুকের অনেক সময় আপডেট আসে তো আহ তখন সমস্যাটা হয়ে যায়। এরপরে হচ্ছে সিআইডি। সিআইডি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, সিআইডি। না, আজকে আসলে ফেসবুক অলগারিদমে প্রবলেম আছে, আমি যেটা বুঝতেছি টোটালি। ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, সিআইডি, প্রবলেম হচ্ছে, যে কোনো একটা প্রবলেম আছে আজকে, কোনো একটা বাগ আছে। আচ্ছা, তাহলে দেখেন সিআইডির পূর্ণরূপটা নিয়ে নিলাম, যেটা আচ্ছা জাতীয় যেটা এনএসআই। এনএসআই হচ্ছে বাংলাদেশ সরকারের অধীনে, হ্যাঁ, সরকারের সরাসরি সরকারের, বাংলাদেশ সরকারের। আর এই সিআইডিটা হচ্ছে বাংলাদেশ পুলিশের অধীনে, বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের একটা জায়গা। আর এটা কিন্তু পুলিশের না, এটা বাংলাদেশ সরকারের সরাসরি, বাংলাদেশ সরকার। এটা বাংলাদেশ সরকার, এটা বাংলাদেশ পুলিশ। ওকে, তাইলে একটু খেয়াল করেন, আমাদের সিআইডির পরে আমরা চলে যাব ডিজিএফআই। ডিজিএফআই, আশা করি এটা হয়ে গেছে। ডিজিএফআই, ডিজিএফআই হচ্ছে আহ, একটু দেখেন, ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্স ইন্টেলিজেন্স। ডিরেক্টরেট, ডিরেক্টরেট লেখেন, ডিজিএফআই, ডিরেক্টরেট জেনারেল ফোর্স, জেনারেল ফোর্স অফ ইন্টেলিজেন্স, ডিরেক্টরেট জেনারেল ফোর্স অফ ইন্টেলিজেন্স, জেনারেল ফোর্স অফ ইন্টেলিজেন্স, এটা হচ্ছে ডিজিএফআই। এটা সামরিক বাহিনীর আন্ডারে। এটা কার আন্ডারে? সামরিক বাহিনীর আন্ডারে। এটা সামরিক বাহিনীর আন্ডারে এটা। ওকে, ডিজিএফআই হচ্ছে সামরিক বাহিনীর আন্ডারে। কেমন? এবার আসেন আমরা ডিজিএফআই এর পরে চলে যাই এসবি। এসবি হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ। এইটা বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ পুলিশ, এসবি। আচ্ছা, পাওয়া যাবে, রেকর্ড আছে তো, সমস্যা নেই, পাওয়া যাবে। হ্যাঁ, নো টেনশন, টেনশন করার দরকার নাই। এই দেখেন, এই যে যে কটা দিলাম, এই কটা আপনাদেরকে জানতে হবে। আমি আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছি আপনাদের সাথে আজকে। আইন শৃঙ্খলার এইটুকু আমাদের আসলে দরকার ছিল, দেশের প্রেক্ষাপট অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী আমাদের এই জায়গাটা দরকার ছিল। আমরা এখন কথা বলবো বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে। এটুকু হয়ে গেলে একটু ডান লেখেন, অবশ্য ডান লিখলেও আমি দেখতে পাবো না, আর আজকে কমেন্টস রিফ্রেশ দিয়ে দিয়ে দেখতেছি আর কি। একবার রিফ্রেশ দিচ্ছি আর একবার আপডেট হচ্ছে। যাই হোক, এটা লেখা শেষ করেন, হ্যাঁ, লেখা শেষ করেন। আচ্ছা, এবার আসেন বাংলাদেশের
বিচার বিভাগ। দেখেন বাংলাদেশের বিচার বিভাগ, এখানে আপনারা জানেন যে বিচার বিভাগের একটা আছে উচ্চ আদালত, আর একটা হচ্ছে নিম্ন আদালত। উচ্চ আদালত আর নিম্ন আদালত, এবং সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত। বাংলাদেশের সর্বোচ্চ আদালত যেটা, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট, ওকে। সুপ্রিম কোর্টের কথা উল্লেখ আছে 94 এর 1 নং অনুচ্ছেদে। অনুচ্ছেদ 94 এর 1। অনুচ্ছেদ 94 এর 1। এই সুপ্রিম কোর্টের বিভাগ হলো আবার দুইটা বিভাগ। গতকালকে যেমন বিভাগ পড়াইছি না, সুপ্রিম কোর্টের বিভাগ হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হাইকোর্ট বিভাগ। আর একটা হাইকোর্ট বিভাগ। একটা আপিল বিভাগ আর একটা হাইকোর্ট বিভাগ। দেখেন আমরা হাঁটি হাঁটি পা পা করে কিন্তু অনেক কিছুই জানতেছি আমরা। একটা আপিল, ওকে, একটা আপিল বিভাগ আর একটা হাইকোর্ট বিভাগ। সুপ্রিম কোর্টের বিচারক হবার যোগ্যতা। সুপ্রিম কোর্টে বিচারক হবার যোগ্যতা কি? সুপ্রিম কোর্টের বিচারক হবার যোগ্যতা কি? বিচার বিভাগীয় পদে কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা। বিচার বিভাগীয় পদে কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা। কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা। ওকে, কি সাউন্ড নেই? হ্যালো, হ্যাঁ অবশ্যই সাউন্ড আছে। আচ্ছা, দেখেন বিচার বিভাগীয় পদে কমপক্ষে 10 বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে। দেখেন, এরপরে আসেন, আমরা বিচারকের সংখ্যা পড়তে যাব না, কারণ হচ্ছে এগুলো নিয়ে ঝামেলা আছে। এখন যেহেতু চেঞ্জ হয়েছে, সাম্প্রতিকের মধ্যে পড়বো আমরা। প্রধান বিচারপতি নিয়োগ করেন মহামান্য রাষ্ট্রপতি। প্রধান বিচারপতি নিয়োগ করেন কে? প্রধান বিচারপতি নিয়োগ করেন রাষ্ট্রপতি। এইটা হলো 95 এর 1 অনুচ্ছেদ বলে আর কি, উনি নিয়োগ করে থাকেন। কোথায় করেন? প্রধান বিচারপতি নিয়োগ করেন রাষ্ট্রপতি 95 এর 1 অনুচ্ছেদে। 95 এর 1 অনুচ্ছেদে তিনি এটা নিয়োগ করে থাকেন। ওকে, তাইলে আমরা এই ব্যাপারটা একটু বুঝে নিলাম। আচ্ছা, আপিল বিভাগে
সর্বনিম্ন বিচারপতি কয়জন থাকতে হয়? আমরা একটু লিখে নেই। আচ্ছা, আপিল বিভাগের একটি ফুল বেঞ্চ, আপিল বিভাগের একটি ফুল বেঞ্চ, আপিল বিভাগের একটি ফুল বেঞ্চ গঠিত হয় কয়জন বিচারপতির সমন্বয়ে? এখানে প্রধান বিচারপতির নেতৃত্বে প্রধান বিচারপতির নেতৃত্বে 11 জন বিচারপতি থাকে। প্রধান বিচারপতির নেতৃত্বে 11 জন বিচারপতি থাকে। এটা হচ্ছে আপিল বিভাগের একটি ফুল বেঞ্চ গঠিত হয়, প্রধান বিচারপতির নেতৃত্বে 11 জন বিচারপতি থাকে। ওকে, তাইলে আপিল বিভাগের একটি ফুল বেঞ্চ গঠিত হয়। আর আপিল বিভাগের সর্বনিম্ন মানে আপিল বিভাগের একটি বেঞ্চে, একটি করে বেঞ্চে সর্বনিম্ন বিচারপতি থাকতে হয় 3 জন। আমরা সেদিকে যাচ্ছি না, ওটা দরকার নাই। আচ্ছা, বাংলাদেশের প্রথম বিচারপতি লিখে রাখি, বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি, বাংলাদেশের সংক্ষেপে লিখলাম প্রথম প্রধান বিচারপতি, দেখেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইম। সাদাত মোহাম্মদ সাইম, বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইম। ওকে, আচ্ছা এবার আসেন আমরা দেওয়ানি আদালত নিয়ে কথা বলবো। দেওয়ানি আদালত একটু ছোট, অনেক গভীরে যাব না, আমরা একটু একটু করে পড়াচ্ছি, যেহেতু এই জায়গা নতুন জায়গা, কখনো হয়তো পড়া হয় নাই আপনাদের। যারা ল পড়ছে তারা কিছুটা জানে। দেওয়ানি আদালত, দেওয়ানি আদালত গঠিত হয় 1887 আইন দ্বারা। 1887 আইন দ্বারা দেওয়ানি আদালত গঠিত হয় 1887 আইন দ্বারা। এই দেওয়ানি আদালতে স্তর আছে 5টা, এই আইন অনুযায়ী 5টা স্তর। তাইলে বুঝতে পারবেন দেওয়ানি আদালত কি। 5টা স্তর আছে দেওয়ানি আদালতে। একটা হলো সহকারী জজ আদালত, সবাই চিনেন এটা, সহকারী জজ আদালত। একটা হচ্ছে সহকারী জজ আদালত, সিনিয়র সহকারী জজ আদালত। সিনিয়র সহকারী জজ আদালত। আর একটা হলো যুগ্ম জেলা জজ আদালত। যুগ্ম জেলা জজ আদালত। যুগ্ম জেলা জজ আদালত, এগুলোকে কিন্তু দেওয়ানি আদালত বলা হয়। আর একটা হলো অতিরিক্ত জেলা জজ আদালত, 4 নম্বরে।
অতিরিক্ত জেলা জজ আদালত, অতিরিক্ত জেলা জজ আদালত, জেলা জজ আদালত, জেলা জজ আদালত। এবার আসেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন। আচ্ছা, একটু কঠিন হয়ে যাচ্ছে ক্লাসগুলো, বাট আমাদের সময়ের প্রেক্ষিতে বা সময়ের প্রেক্ষাপটে আমাদের এই বিষয়গুলো আসলে পড়তে হচ্ছে, কিছু করার নাই। আমি বারবার বলছি, একই কথা বারবার বলছি, কারণ এতগুলো ক্লাস তো এই একটা জায়গায় আমার দেওয়ার কথা ছিল না। কেন দিচ্ছি? কারণ এখান থেকে প্রশ্ন হবে, এবার এইসব জায়গা থেকে প্রশ্ন হবে। এই জন্যই মানে 1887 এক দ্বারা কি বোঝায়? 87 এক দ্বারা বোঝায় যে 1887 সালে যে অ্যাক্ট হয়েছিল, মানে আইন হয়েছিল, সেই আইন অনুযায়ী এটা গঠিত হয়। সেই আইনের যে রুলস রেগুলেশন ছিল সেই অনুযায়ী এটা গঠিত হয়। 1987 না, 1887। 1887 সালে উপমহাদেশে যে অ্যাক্ট হয়েছিল আইন, সেই আইন অনুযায়ী এটা গঠিত হয়েছে। ঠিক আছে? একটু খেয়াল করেন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, যারা নতুন আসছেন তাদের কাছে একটু এগুলোকে একটু কঠিন মনে হতে পারে, একটু মনে হতে পারে, বাট একটু ক্লাস দেখে নিয়েন, পেছনে রেকর্ড ক্লাস আছে, দেওয়া আছে, অনুচ্ছেদগুলো যেখানে যতটুকু আলোচনা করা দরকার করেছি। আমাদের নতুন সংস্কার কমিশন সংবিধান সংস্কার করবে, মূলত সেটাই আমাদেরকে পড়তে হবে। আমরা এক্সিস্টিং যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকু পড়িয়েছি আর কি। ঠিক আছে? তাহলে একটু খেয়াল করেন, আমরা জেলা জজ আদালতের কথা বলছিলাম, 5টা আদালতের কথা বললাম আমরা, যেটা দেওয়ানি আদালত আর কি। আচ্ছা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, আমরা এখন এটা নিয়ে কথা বলবো। জুডিশিয়াল সার্ভিস কমিশন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, এটা কাজ শুরু করে জুডিশিয়াল সার্ভিস কমিশনের কাজ শুরু হচ্ছে 10 জানুয়ারি 2007 সাল। 10 জানুয়ারি 2007 সাল। এখানের সদস্য থাকে জুডিশিয়াল সার্ভিস কমিশনে 11 জন সদস্য নিয়ে এটা হয়। এগুলো ভাই বোঝেন না বোঝেন, এগুলো মুখস্থ করে ফেলতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, এগুলো পড়তে হবে এখন এই মুহূর্তে, সময়ের প্রেক্ষাপটে এগুলো আমাদেরকে পড়তে হবে। ওকে, আপনাদেরকে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ, পৃথকীকরণ এগুলো পড়িয়েছি। এখন আমরা নতুন আরেকটা জায়গায় যাচ্ছি, মূলত মুখস্থর একটা জায়গায় যাচ্ছি, বোঝানোর কোনো জায়গায় যাচ্ছি না, মুখস্থ একটা জায়গায়। ঠিক আছে? সেটা হলো আইনের কিছু শব্দ আমরা আলোচনা করব। আইনের কিছু শব্দ, আইনের কিছু শব্দ, এই জায়গাগুলো কাজে লাগবে, দৈনন্দিন জীবনেও কাজে লাগবে। যেমন একটাকে বলা হয় এফআইআর। এফআইআর আসলে কি? এটা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। দেখবেন বলে যে তার নামে এফআইআর হয়েছে, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট আর কি, অর্থাৎ প্রাথমিক তথ্য বিবরণী, যেখানে থানায় একটা লিখিত রিপোর্ট করাকে এই এফআইআর বলা হয়। একটা লিখিত রিপোর্ট, অর্থাৎ থানায় গিয়ে একটা লিখিত রিপোর্ট করলে এটা বলে যে তথ্য বিবরণীতে প্রাথমিক তথ্য বিবরণীতে অন্তর্ভুক্ত হয়েছে, এবং এটা থানা কি করছে? আমলে নিয়েছে। 100 দণ্ডবিধির 154 ও 155 ধারা অনুযায়ী এটা আমলে নিয়েছে থানা, অর্থাৎ দণ্ডবিধির 155 এবং 154 ধারা অনুযায়ী এফআইআর করা যায়। এফআইআর হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। দেখেন কিছু
শব্দ আমাদেরকে এখন শিখতে হবে। এগুলো পরীক্ষা আসা ছাড়াও ব্যক্তিগতভাবে নিজেদের অনেক কাজে লাগবে এগুলো। ওকে, এরপরে আসেন ওয়ারেন্ট। ওয়ারেন্ট শব্দটা তো আপনারা ভালো জানেন যে ওয়ারেন্ট কি। ওয়ারেন্ট, ওকে, একটু খেয়াল করেন, ওয়ারেন্টটা হচ্ছে যে পুলিশের প্রতি লিখিত আদেশকে ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা বলে। আমরা যদি এটাকে সংক্ষেপ করি, গ্রেপ্তারি পরোয়ানা। ওয়ারেন্ট হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা, ঠিক আছে? ওয়ারেন্ট কি? গ্রেপ্তারি পরোয়ানা। এরপরে আমরা যদি দেখি যে চার্জশিট, চার্জশিট বলে না, চার্জশিট, যে চার্জশিট দিয়ে দিয়েছে, চার্জশিট দিয়ে দিয়েছে বলে না, অর্থাৎ এক ধরনের অভিযোগ পত্র। তদন্ত কর্মকর্তা এই মানে অভিযোগের প্রমাণ রয়েছে, এই প্রমাণ থাকার কারণে চার্জশিট দিয়ে দেয়। অর্থাৎ প্রমাণিত অভিযোগ, অভিযোগপত্র, অভিযোগ পত্র প্রমাণিত, চার্জশিট হচ্ছে অভিযোগপত্র প্রমাণিত হয়েছে। এই জন্য কর্মকর্তা কি করেছে? একটি লিখিত চার্জশিট দিয়েছে, যে অভিযোগ যখন প্রমাণ হয় তখন একটা চার্জশিট দিয়ে দেওয়া হয়। দেখেন পিপি, পিপি হচ্ছে পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটর, পিপি হচ্ছে, অর্থাৎ যার মাধ্যমে সমস্ত ক্রিমিনাল মামলা কোর্টে যায়। অর্থাৎ পিপির মাধ্যমে হচ্ছে সমস্ত ক্রিমিনাল মামলা কোর্টে যায়, যত ক্রিমিনাল মামলা আছে সব কোর্টে উঠায় এই পিপির মাধ্যমে। একটু লিখে রাখেন, যার মাধ্যমে সকল ক্রিমিনাল মামলা কোর্টে উঠানো হয়, যার মাধ্যমে সকল ক্রিমিনাল মামলা কোর্টে উঠানো হয়। ক্রিমিনাল মামলা আছে সব যার কোর্টে উঠানো হয়। এরপরে হচ্ছে প্যারোল কি। হ্যাঁ, এগুলো পরীক্ষায় আসতেই পারে, এটা খুবই কমন জিনিস। যে প্যারোল কি? শর্ত সাপেক্ষে মুক্তি। এটা এই যে শর্ত সাপেক্ষে মুক্তি, এই মুক্তি দিতে পারেন কে? এই মুক্তি দিতে পারেন নির্বাহী আদেশে মুক্তি। আপনারা দেখবেন বেগম খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল, যে দেশের বাইরে যেতে পারবে না, হ্যাঁ, তারপরে এখানে থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি, যেটাকে প্যারোল বলে। যেটা নির্বাহী আদেশ সেটা ছিল প্রধানমন্ত্রী, নির্বাহী হচ্ছে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর আদেশ অনুযায়ী সে হচ্ছে এই প্যারোল পেয়েছিল। এই প্যারোলটা হচ্ছে শর্তযুক্ত আর কি, শর্ত সাপেক্ষে মুক্তি, শর্ত সাপেক্ষে মুক্তি। আশা করি প্যারোল বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পরীক্ষায় খুব আসে, এটা অ্যামিকাস কিউরি। অ্যামিকাস, দেখেন পরীক্ষায় এটা আসে অ্যামিকাস কিউরি, CURIA, RIAE, নাকি ভুল করলাম? অ্যামিকাস কিউরি, RIAE, হ্যাঁ RIAE, হ্যাঁ অ্যামিকাস কিউরি। এটা আসে পরীক্ষায়, এটাকে বলা হয় আদালতের বন্ধু। পরীক্ষায় আসে, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আদালতের বন্ধু। অ্যামিকাস কিউরির অর্থ হচ্ছে আদালতের বন্ধু। আর আরেকটা আছে ভোল্ট কন্ট্রাক্ট, ঠিক আছে? ভোল্ট কন্ট্রাক্ট, এগুলো দিলাম আমি নোট করে, আপনারা ঠাড়া মুখস্থ করেন। ভোল্ট কন্ট্রাক্ট কি? ভোল্ট কন্ট্রাক্ট হচ্ছে বাতিল সাক্ষী। বাতিল সাক্ষী হচ্ছে ভোল্ট কন্ট্রাক্ট। ভোল্ট কন্ট্রাক্ট হচ্ছে বাতিল সাক্ষী, সরি এক্সট্রিমলি সরি, ভয়েড কন্ট্রাক্ট। কি লিখলাম? ভয়েড কন্ট্রাক্ট, ভয়েড মানে বাতিল করা,
ভয়েড মানে কি? বাতিল করা, ভয়েড কন্ট্রাক্ট। এরপরে হচ্ছে অ্যাডভার্স উইটনেস। অ্যাডভার্স অ্যাডভার্স উইটনেস, এটা হলো যে পক্ষ সাক্ষী আহ্বান করবে, সাক্ষী তার বিরুদ্ধে বলে, এটাকে বলা হয় অ্যাডভার্স। বোঝা দিচ্ছি, লিখে দিচ্ছি, কমেন্ট চয়েস পড়তে না পারলে মজা লাগে ক্লাস নিয়ে, কি জানি হইছে। আচ্ছা, যে পক্ষ সাক্ষী আহ্বান করে, যে পক্ষ সাক্ষী আহ্বান করে, যে পক্ষ সাক্ষী আহ্বান করে, সাক্ষী তার বিরুদ্ধে বলে। সাক্ষী তার বিরুদ্ধে বলে, সাক্ষী কি তার বিরুদ্ধে বলে। আচ্ছা, এরপরে আরেকটা সহজ জিনিস আছে যেটা সবাই জানি আমরা, জিডি, যেটা হচ্ছে জেনারেল ডায়েরি। এটা কোনো মামলা না, এটা কিন্তু মামলা না, হ্যাঁ, একটা অভিযোগ। জেনারেল ডায়েরি, এটা একটা ডায়েরি করলো যে অমুক কিন্তু আমাকে হুমকি দিছে, যে কোনো সময় মেরে ফেলতে পারে, একটা জেনারেল ডায়েরি করলাম, যে এটা জেনারেল ডায়েরি করা হলো। অভিযোগ যখন প্রমাণিত হয়ে যাবে তখন সেটাকে কি বলা হবে? আমি আগেই বলেছি, তখন সেটাকে কি করা হবে? তখন একটা চার্জশিট দিবে, ঠিক আছে, একটা চার্জশিট দিবে। জুডিশিয়াল কনফিউশন কি? জুডিশিয়াল কনফিউশন, জুডিশিয়াল কনফিউশনটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ আসামির দোষ স্বীকার। ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ আসামির দোষ স্বীকার। আসামির দোষ স্বীকার, ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ আসামির দোষ স্বীকারকে কি বলা হয়? জুডিশিয়াল কনফিউশন। ওকে, মোটামুটি আমরা এই চ্যাপ্টারটা শেষের দিকে চলে আসছি, আর একটু হইলেই আমাদের শেষ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ কিছু আইন নিয়ে কথা বলবো, কিছু আইন কানুন নিয়ে কথা বলা হবে, যেগুলো সোজা মুখস্থ করতে হবে। তাহলে আমরা লিখব গুরুত্বপূর্ণ কিছু আইন। এরপরের দিন আমাদের রাজনৈতিক ব্যবস্থার উপরে ক্লাস হবে, এক ক্লাসে রাজনৈতিক ব্যবস্থা শেষ করব, আমাদের রাজনৈতিক দল ইত্যাদি ইত্যাদি, এগুলো এক ক্লাসের মধ্যে আমরা শেষ করব আর কি। জুডিশিয়াল কনফিউশন, ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ আসামির দোষ স্বীকার। ওকে, তাইলে আমরা এখন গুরুত্বপূর্ণ কিছু আইন কানুন নিয়ে কথা বলি, যে কোন আইন কখন হয়েছে। যেমন দণ্ডবিধি, যাকে ইংরেজিতে বলে দা পেনাল কোড। পেনাল কোড, দণ্ডবিধি, দণ্ডবিধি, দা পেনাল কোড। এইটা হয় 1860 সালে, এটা পরীক্ষা আসে কিন্তু, হ্যাঁ, ইম্পর্টেন্ট, বেশ ইম্পর্টেন্ট। দণ্ডবিধি, দা পেনাল কোড। এরপরে পুলিশ আইন, যেটা আমরা আগেই পড়ছি, পুলিশ অ্যাক্ট। পুলিশ অ্যাক্ট 1861, পুলিশ অ্যাক্ট। অস্ত্র আইন, 1878, ওই যে লর্ড রিপন করছিল অস্ত্র আইন, যে বিনা লাইসেন্সে অস্ত্র রাখা যাবে না। আচ্ছা, তারপরে বাল্য বিবাহ আইন,
বাল্য বিবাহ আইন, এটা হচ্ছে 1929 সালে। 1929 সালে বাল্য বিবাহ আইন হয়। আর একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ। এগুলো আমাদেরকে আসলে ঠাড়া মুখস্থ করতে হবে। হ্যাঁ, মুসলিম পারিবারিক অধ্যাদেশ, মুসলিম পারিবারিক অধ্যাদেশ, এইটা হলো 1961 সালে। মুসলিম পারিবারিক অধ্যাদেশ হচ্ছে 1961 সালে। আর বিবাহ ও তালাক, যারা বিয়েও করতে চান এবং তালাকও দিতে চান তাদের জন্য এটা বিবাহ ও তালাক নিবন্ধন, বিবাহ ও তালাক নিবন্ধন আইন, বিবাহ ও তালাক নিবন্ধন আইন, তালাক নিবন্ধন আইন, এইটা হলো 1974 সালে। 1974 সালে। ওকে। শিশু আইন, শিশু আইন হচ্ছে 1974 সালে। 1974 সালে শিশু আইন। যৌতুক বিরোধী আইন, যৌতুক বিরোধী আইন, এটা 1980 সালে। যৌতুক বিরোধী আইন। এরপরে আসেন, দেখবেন এই প্রশ্নটা যদি চলে আসে অনেকের ইজ্জতই নষ্ট হয়ে যাব, বুঝতে পারছেন? কারণ পারবে না, ম্যাক্সিমাম পারবে না। বিসিএস নিয়োগ বিধিমালা, বিসিএস নিয়োগ বিধিমালা, এত যত্ন করে কোনো ব্যাচে আমি পড়াইনি, এবার যেমনি পড়াচ্ছি এটা চেঞ্জ হইতে হয়েছে আমাকে, কারণ হচ্ছে প্রেক্ষাপট অনুযায়ী আমাকে চেঞ্জ হইতে হয়েছে। বিসিএস নিয়োগ বিধিমালা, এই যে বিসিএস নিয়োগ বিধিমালা, এটা 1981 সালে বিধি হয়, হচ্ছে 1981 সালে। 1981 সালে এই বিধি হয়। এরপরে পারিবারিক আদালত অধ্যাদেশ, পারিবারিক আদালত অধ্যাদেশ, এইটা 1985 সালে। পারিবারিক আদালত অধ্যাদেশ, এইটা হচ্ছে 1985 সালে। আচ্ছা, আর দরকার নাই আইন কানুনের মেলা সাল পড়াইছি, এত সাল মনেও রাখতে পারবেন না। যেটা দরকার ছিল দিয়েছি। দেখেন আজকে ঠান্ডা মাথায় এগুলো একটু গুছাই দিচ্ছি। আমাদের যেটা এখন আমাদের আজকে লাস্ট অংশ, সেটা হলো নীতি নির্ধারণ। আমরা নীতি নির্ধারণ নিয়ে কথা বলবো। যেগুলো দিলাম এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, পরে কিন্তু বিপদে পড়বেন না যদি মানে পড়েন, ইগনোর যদি করেন। হ্যাঁ, নীতি নির্ধারণ, নীতি নির্ধারণ। ওকে, একটু দেখেন, নীতি নির্ধারণ এটা পরিচালনা করে নির্বাহী বিভাগ,
হ্যাঁ, আজকে অল্প সময়ে কিন্তু অনেক কিছু দিয়েছি, এটা সত্য। নীতি নির্ধারণ, এটা নিয়ন্ত্রণ করে হচ্ছে, পরিচালনা করে হচ্ছে নির্বাহী বিভাগ। ওকে, এরপরে আহ এখানে একনেক থাকে, আমরা একনেকটার পূর্ণরূপটা একটু জেনে নেব, যদিও অর্থনীতির মধ্যে এটা পড়াবো। এক্সিকিউটিভ কমিটি অফ ইকোনমিক কাউন্সিল। এক্সিকিউটিভ কমিটি অফ ইকোনমিক কাউন্সিল। এক্সিকিউটিভ কমিটি অফ ইকোনমিক কাউন্সিল, এটার কার্যনির্বাহী প্রধান থাকেন প্রধানমন্ত্রী। আমাদের যেহেতু এখন প্রধানমন্ত্রী পদটা নাই, এবং প্রধানমন্ত্রীর পদে যিনি প্রধান উপদেষ্টা উনি ওনার ক্ষমতা বা পাওয়ার এক্সারসাইজ করেন, সেহেতু একনেকের প্রধান আমরা প্রধান উপদেষ্টাকেই ধরে নিতে পারি। এবং বিকল্প থাকেন অর্থমন্ত্রী, যেহেতু আমাদের অর্থমন্ত্রী নেই সেহেতু আমরা ধরে নিতে পারি যে আমাদের অর্থ যিনি উপদেষ্টা আছেন তিনি এটার বিকল্প হিসেবে কাজ করবেন। আর প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটি, জাতীয় কমিটি, এইটা হলো নিকার। নিকার নিকারটা হলো ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি, ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি। দেখেন কমিটি, এগুলোর পুনরূপণ রাখতে হবে, অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস। ওকে, এটা হলো নিকার। দেখেন আমরা একটু ক্লাস একটু বেশি নিলেও মোটামুটি এই জায়গাগুলো একটু শেষ করে দিলাম। আমরা নেক্সটে রাজনৈতিক ব্যবস্থা এবং হচ্ছে বাংলাদেশের যে প্রশাসনিক ব্যবস্থা কাঠামো বা জাতীয় কাঠামো, স্থানীয় সরকার ব্যবস্থা, এগুলো নিয়ে আলাপ করব। ওইগুলো সহ আমরা রাজনৈতিক ব্যবস্থা নিয়ে কথা বলবো। আশা করি মানে এই জায়গাটায় আপনারা ভবিষ্যতে ভালো করতে পারবেন, এই একটু বেশি পড়ানোর জন্যই ভালো করতে পারবেন। আশা করি সমস্যা হবে না। সবাই ভালো থাকেন, কারণ আজকে আরো বেশি পড়াতে চাইছিলাম কিন্তু খুব অশর্ট টাইমে এত বেশি ডেটা দিয়েছি যে ডেটাগুলো পড়াটা কঠিন হয়ে যাবে আপনাদের সাথে, আপনাদের জন্য, যদি আরো বেশি ডেটা দিই। এই জন্যই শেষ করে দিলাম।